যেটা আপনাদের ইয়া দেখেছিলাম, তার মধ্যে হচ্ছে জুমেল উনি খুব ভালোভাবে ইয়া করছেন। তারপর হচ্ছে আরো কয়েকজন অনেক ভালো কাজ পারেন আপনারা। এখন তার সাথে হচ্ছে আদার্সদেরও একটু কাজ করতে হবে, কাজ করে একটু শেয়ার দিতে হবে, তাহলে আপনাদের মন ভালো লাগবে। যেমন হচ্ছে অনুপ কুমার, উনি হচ্ছে বাইসাইকেল করছে। বাইসাইকেলটা কিন্তু সো টাফ একটা ব্যাপার। তা আলিফ তো মোটামুটি টিউটোরিয়ালই তৈরি করে দিছে, মেবি আগের করা ছিল নাকি নতুন করে তৈরি করে দিছে। তারপর হচ্ছে জুমেল ফ্ল্যাগ অনেক ভালো করে দিছে। বিষ্ণু সাহেব ফ্ল্যাগ তৈরি করে দিছে। আতিকুর রহমান কিছু প্রোডাক্ট দিছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আচ্ছা, তো যাই হোক, এরকম অ্যাক্টিভিটিস এখন অনেকেই মনে করতে পারেন যে আমি তো কাজ পারি না বা ভালোভাবে পারি না বা করলে লোকজন হাসবে। তো এই ইয়াটা কিন্তু থেকে জড়তা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এখানে মূল ব্যাপার হচ্ছে যে আমি আলটিমেটলি কাজ শিখতে আসছি এখানে। এখানে আমরা সবাই হচ্ছে ফ্রেন্ডলি। প্রবলেম হবে এটাই স্বাভাবিক, আপনি ভুল করবেন এটাই স্বাভাবিক। যদি আপনি ভুল করতে না চান তাহলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না। আমি শিক্ষা নেওয়ার সময় যে কারো কাছ থেকেই নিতে পারি। আমি যখন আমার আব্বুর অফিসে যাইতাম, আব্বু আমি যদি হচ্ছে ভুল হবে বা হচ্ছে আরেকজন দেখে হাসবে এই করে যদি কাজটা না করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি কিছু শিখতে পারবো না। আচ্ছা, আজকে আপনাদের আমি ফার্স্ট যেটা দেখাবো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি কোনো একজনের আইডিতে ঢুকি, তো ফার্স্ট যে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা এরকম হেডলাইন, যেটা হচ্ছে টাইটেল, খুব বেশি মানে কি বলবো, খুব বেশি বড় দরকার নেই। আপনি অল্প কথায় যদি আপনার ফুল মনের ভাবটা প্রকাশ করতে পারেন, সেটা কিন্তু খুব ভালোভাবে মানুষ অ্যাকসেপ্ট করে। যেমন এখানে দিয়েছে যে আই উইল ডু 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সে হচ্ছে 100 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। মানে সে হচ্ছে প্যাকেজের মধ্যে দেখেন এই যে 100 ইমেজ দেয়া আছে, যেটা হচ্ছে $35 করে। তো এরকম প্রোডাক্ট ইমেজ সে হচ্ছে অনেকগুলো করেছে এবং সে হচ্ছে লেভেল 2 সেলার। তো লেভেল আবার হচ্ছে এই গিগের আন্ডারে সে 4856 কাজ করছে, আর 12 অর্ডার এখনো তার হাতে আছে। ঠিক আছে, তো 4856টা কাজ যদি করে, আমরা $35 বা $20 বাদ দিলাম, $5 করেও যদি করে প্রত্যেকটা কাজ, মিনিমাম রেঞ্জ তার হচ্ছে $5। এর মধ্যে 15টা ইমেজ কিন্তু $5 করে, তো 5টা করে যদি 4000 কাজও করে, তাহলে কত হয়? প্রায় $20,000 ইনকাম করছে শুধুমাত্র এই একটা কাজ করেই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। বোঝাতে পারছি তো? কোনো কাজই কিন্তু ছোট না। $20,000 মানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আর তার মধ্যে যদি 1000টা কাজ, 4000-এর মধ্যে সে 500 কাজ যদি $20 মধ্যে $20 করে করে, তাহলে এখানে তো আরো অনেক। বা ধরেন যে 100টা কাজ সে যদি $35 করে করে, মানে জাস্ট হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, 4000-এর মধ্যে কি সে 100টা কাজ $35 পেতে পারে না? তো যদি 100টা কাজ $35 পারে, তাহলে সেখানে তো $3500। জাস্ট লাইক, এটা হচ্ছে আপনাদের আরো কিছু গিগ দেখবেন বা আরো কিছু প্রোফাইল দেখবেন, জাস্ট fiverr.com এ ঢুকলেই আপনি হচ্ছে যে কারো সার্চ দিয়ে বা এখানে অপশন গুলো আছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আপনি লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড ডিজাইন এন্ড স্টেশনারি, কারণ এই কাজগুলোর মধ্যে আপনার দেখতে হবে যে কোন কাজটা আপনাকে টানতেছে, কোন কাজটা আপনি পারেন। এই যে ফ্লাইট ডিজাইন, ব্রাউজার ডিজাইন, পোস্টার ডিজাইন। যেমন কালকে হচ্ছে মেসেঞ্জারে দেখলাম কে যেন হচ্ছে খুব লোগো ভালো করে বা লোগো তার পছন্দ। অনেকের আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারো আছে ফ্লাইট ডিজাইন করতে পারে, পোস্টার ডিজাইন করতে পারে, এন্ড ব্রাউজার কোনটা, পোস্টার কোনটা, ক্যাটালগ কোনটা, মেনু ডিজাইন কোনগুলো, এইগুলা সম্পর্কেও কিন্তু আইডিয়া নিতে হবে। একটা ব্যাপার হচ্ছে যে আমি যতটুকু বললাম সেটা তো আমার মতো করে বললাম, আর আপনি রিসিভ করতেছেন আপনার মতো করে। আপনি যদি আপনার মতো করে একটু সার্চ দিয়ে দেখেন, তাহলে আপনার রিসিভ করার যে ব্যাপারগুলো এগুলো আরো ভালো হবে বা স্মুথ হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদেরকে যেটা বলার জন্য আসলাম, ইভেন সে হচ্ছে কি বাংলাদেশি একজন সেলার, লাস্ট ডেলিভারি
5 ঘন্টা আগে করছে, আর খুব বেশি দিন আগেও না, ফেব্রুয়ারি 2017। ঠিক আছে? তো বাংলাদেশি সেলার হয়ে শুধুমাত্র একটা গিগেই যদি 4000 কাজ করে, তো হিউজ একটা ব্যাপার। তো যাই হোক, আপনাদেরকে এখানে যেটার জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনাদের এই যে আপনার এর হচ্ছে একটা নাম, মানে এখানে যে নামে এখানে কাজ করতেছে, কাট আউট ইমেজ, এরকম একটা নাম দিয়েছে। তো যাই হোক, সে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান হিসাবেও কাজ করতে পারে। যেমন দেখেন যে এই একটাতে 1000, মানে ওটাতে 4000 প্লাস, প্রায় 5000-এর মতো কাজ করছে এই ইয়াটাতে। আচ্ছা, যেটা বললাম, আচ্ছা সেটা হচ্ছে যে সে একটা স্টুডিও, মানে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছে। আমরা আমাদের নাম দিয়েই খোলার চেষ্টা করব, আর সাথে হচ্ছে আমাদের নিজস্ব ছবি দিব, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ, যেরকম আমরা সামনে থেকে তুলি এইরকম ছবি থাকবে এখানে। অন্যান্য আইডি গুলাতে যদি দেখেন, সেই যে এরকম হচ্ছে ফ্রন্ট, সামনে থেকে ছবি থাকবে, স্পষ্ট যেন ছবি দেখা যায়, এটা আমরা আবার আসবো। তো এখানে দেখেন এই যে ডিসক্রিপশন, এখানে তার সম্পর্কে একটা ডিসক্রিপশন দেয়া আছে যে মাই প্লেজার টু হ্যাভ ইয়োর প্রেজেন্স অন মাই প্রোফাইল, ইটস ইয়োর বেস্ট ফটো এডিটিং জোন ফর ইয়োর অনলাইন স্টোর অ্যান্ড ওয়েবস, my strength, photo optimization, background removal, mask shadow and all. I am 8 years experience, high quality photo editor, complete lots of projects as my profile show. I have professional work experience on all kinds of photo editing including and mentioned items. All my clients are happy. তো এইরকম একটা ডিসক্রিপশন যেটা আপনার সম্পর্কে আপনি বলবেন, সেটা এই রকমটাই হইতে হবে। আপনি বিভিন্ন প্রোফাইল দেখবেন, কয়েকটা আইডি খুলবেন, দেখবেন যে হচ্ছে জাস্ট এইরকমই এখানে তারা ডিসক্রিপশন দিয়ে রাখছে। এই যেমন এটা দেখেন, সরি, হাই থ্যাঙ্কস ফর চেকিং মাই গিগ, আই অ্যাম জামিয়ে, এটা ফিলিপাইনের একটা আইডি। তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফটোশপ এক্সপার্ট ফর মোর দ্যান decade. I have studied fine arts, anatomy, advertising design, and I also love photography. I need photo edit, graphics design. You order my gig message. তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার সম্পর্কে পজিটিভ একটা রিভিউ, পজিটিভ একটা ডিসক্রিপশন দিতে হবে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার ঢোল পেটানোর জন্য কিন্তু এখানে কেউ নাই যে আমার রেফারেন্স করবে বা আমার সম্পর্কে বলবে বা আমার সম্পর্কে তুলে ধরবে। তো এইখানে কিন্তু আমি আমার মার্কেটার, আমি আমার অ্যাকাউন্টস, আমি আমার সব। তো আমার যে ঢোল যদি আমি না পেটাই, এখানে অন্য কেউ দেখবে না। কিন্তু কথাগুলো অবশ্যই লজিক্যাল হইতে হবে। সে আমি যদি এখানে দেই যে আমি কোর্স করতেছি, আমার কোর্সের ডিউরেশন হচ্ছে 5 দিন, এখন পর্যন্ত 5 দিন ক্লাস করলাম, 5 দিন, এখন এই কথা যদি এখানে উল্লেখ করি, কেউ আপনাকে কাজ দিবে? কেউ কিন্তু কাজ দিবে না। তো সেই ক্ষেত্রে আমি একটা সার্টেন টাইম গেলে তো আমি এক্সপিরিয়েন্স হচ্ছি, সেটা 5 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক। তো সেই রকম এখানে আমাকে উল্লেখ করতে হবে যে আমি 4 বছর ধরে কাজ করতেছি বা 7 বছর ধরে কাজ করতেছি বা 5 বছর ধরে। আমি এক্সপার্ট কিসে কিসে, ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভে বা ফটো এডিটিং এ, আর ফটো রিলেটেড যেসব কাজ আছে এসব কাজ আমি এক্সপার্ট ভাবে করতে পারি। তারপর হচ্ছে আপনার যদি কোনো এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড থাকে, বা আপনি কোন কোন স্পেসিফিক জায়গাগুলোতে সুন্দর, তারপর আপনি বায়ারদেরকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন, এই কথাগুলো জাস্ট হচ্ছে সুন্দরভাবে এক্সপ্লেইন করা। ঠিক আছে? তো এই ডিসক্রিপশনটা আপনারা ফাইবারে ঢুকবেন, ফাইবারে ঢুকে 5টা 10টা 15টা 20টা একটু হচ্ছে অ্যাকাউন্ট গুলো চেক করবেন তারা কিভাবে ডিসক্রিপশনটা লিখছে। প্রয়োজনে হচ্ছে তাদের ডট ফাইলে বা নোটপ্যাডে নিলেন, আপনি জাস্ট হচ্ছে যে বায়ার মানে যে সেলার তার নামটা দিলেন, তার নামটা দিয়ে নিচে ডিসক্রিপশন কথাটা লিখলেন, ডিসক্রিপশন দিয়ে এটা কপি পেস্ট করলেন। তো আপনি যদি 20টা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে নিচে নিচে 20টা দিলেন, 20টা ডিসক্রিপশন লিখলেন, বা নাম না থাকলেও কোনো সমস্যা নাই, ডিসক্রিপশন লিখলেন 20টা। এই 20টা নেয়ার পরে ওখান থেকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে জাস্ট এরকম একটা প্যারাগ্রাফ তৈরি করলেন। এটাও তো মনে হয় সম্ভব, নাকি অসম্ভব কিছু ব্যাপার? আর যখন আমি আরেকজনের আইডিয়া থেকে আমার একটা পূর্ণাঙ্গ ডিসক্রিপশন লিখবো বা যে কোনো কাজেই,
আরেকজনের আইডিয়া থেকে পরে আমারটা মডিফাই করব, অবশ্যই তাদের থেকে একটা বেটার রেজাল্ট আসবে। আচ্ছা, তো মোটামুটি যদি হচ্ছে আমরা কালকের মধ্যে একটা ডিসক্রিপশন রেডি করি আমাদের, পরশুদিন হচ্ছে আমরা অ্যাকাউন্ট কিভাবে খোলে অ্যাকাউন্ট খোলাটা দেখব। তো একজনের অ্যাকাউন্ট খোলা যদি দেখি, বাকিরা হচ্ছে অ্যাকাউন্ট এমনি নরমালি খুলে ফেলতে পারবো। অ্যাকাউন্ট খুললেই যে সবকিছু তা কিন্তু না। অ্যাকাউন্ট খোলার পরে আমি যখন গিগ দিচ্ছি তখন কিন্তু আমার হচ্ছে কাজ আসবে, নট আমার অ্যাকাউন্টে কাজ আসতেছে আমার এই যে গিগে। এই গিগটা হচ্ছে আপনি কোন বিষয়ের উপরে এক্সপার্ট সেই বিষয়টা আলাদা আলাদা করে দেয়া। যেমন দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভেই দিছে, এটা ফটোশপ ওয়ার্ক, আই ডু এনি ফটোশপ ওয়ার্ক। তারপর এখানে যে ছবিগুলো দেয়া আছে, আমরা কি ধরনের ছবি দিব বা কোন কাজে কোন ছবি দেয়া যায় সেই ব্যাপারগুলো কথা বলবো। এগুলো হচ্ছে পরে, আগে একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টে একটা ছবি দিলাম। তো ছবিটা হচ্ছে প্রফেশনাল ছবি দিব, যাতে হচ্ছে সুন্দর দেখা যায়, বায়ার দেখে হচ্ছে আমাদেরকে প্রফেশনাল মনে করে। সে ধরেন যে এরকম একটা অ্যাকাউন্টে জাস্ট এরকম ছবিও দিতে পারি, বা আপনি একদম যদি স্টুডিও থেকে ওঠানো বা কোনো কারণে পাসপোর্ট ফটো ফটো কি বলে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি উঠাইছেন সেই ছবিও দিতে পারেন। আচ্ছা, কিন্তু সেলফি স্টাইলে ছবি দেয়া যাবে না, যে আপনি ফোন দিয়ে সেলফি উঠাইছেন ফেসবুকে দেওয়ার জন্য, ওইটা কেটে এরকমটা দেয়া যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটু দেখি, সেটা হচ্ছে যে পেন টুলের যে ব্যাপারটা, আমরা আদার্স টুলগুলা দেখবো। কারণ পেন টুলের যে সিলেকশনটা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আমি যদি একটা আমি এরকম একটা যদি ইমেজ নিয়ে আসি, গুগলে এরকম ছবি পাওয়া যাবে। তো এইরকম ছবিগুলাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে থাকে অথবা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকে। তো এই ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো কালার বা হচ্ছে কোনো একটা জায়গাতে যে কালার চেঞ্জ করে সে অন্য কোনো প্লেসে অ্যাডজাস্ট করার জন্যই তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। এখন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি যে নরমালি যে টুলগুলো দেখাইছিলাম, লেসো টুল, তারপর মার্কিও রেক্টেঙ্গেল টুল, তো কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, তো সিলেকশনের জন্য আমরা এই টুলগুলো ইউজ করতে পারি। কিন্তু মূলত হচ্ছে আমাদেরকে যেটা প্র্যাকটিস করতে হবে, যে পেন টুল দিয়ে আমি যেন সেই সিলেকশনটা করতে পারি। আর সেই সিলেকশনটা করার সুবিধাটা কি সেটা আমি আরো ডিটেলসলি পরে বলবো। তো একটু বলে নেই যে পেন টুল দিয়ে আমি যে প্যাথটা ক্রিয়েট করি সেই প্যাথটা কিন্তু আমি সেভ করে রাখতে পারি। তো বায়ার হচ্ছে এই সেম সফটওয়্যারে আমার সে একটু ভিতরে আসতে পারে বা একটু বাইরে আসতে পারে, বা সে ব্যাকগ্রাউন্ড রিমুভ চাচ্ছে না, আমার জাস্ট বর্ডার গুলোতে পেন টুলের যে সিলেকশনটা বা যে প্যাথটা সেটা সে চাচ্ছে, কারণ সে এই প্যাথটা নিয়ে আবার এডিট করতে পারবে। তো সেই কার্যক্রমটা আমরা পরে দেখব। এখন আপাতত যেটা দেখবো যে পেন টুল দিয়ে আমি কিভাবে সিলেকশন করতে পারি। সে আমি যদি আচ্ছা, জুম করার প্র্যাকটিসটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে যে কাজই করেন, কারণ জুম করলে আপনি যে আপনার অবজেক্ট এবং যে ব্যাকগ্রাউন্ড এই দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, খুব কাছাকাছি থেকে দেখতে পারবেন। এটা কালারটা অ্যাডজাস্টেবল, এই জন্য হচ্ছে একটু দেখাচ্ছে। আপনি যদি এটার দিকে তাকান তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। তখন আপনি যদি জুম আউট করে এখান থেকে করেন, আপনার কোন পিক্সেলের মধ্যে যাচ্ছে আপনি এখান থেকে টের পাবেন না, আপনার ব্যাকগ্রাউন্ডের অংশ এর মধ্যে থেকে যেতে পারে। আপনি যদি ম্যাক্সিমাম জুম করেন, যে আপনার যেটা নরমালি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনার 400% বা 450% জুম করলে বেটার দেখা যায়। তো যখন জুম করলাম আমি কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা পিক্সেল, এটা কিন্তু কিছুটা আমার অবজেক্টের পিক্সেলের মধ্যে ঢুকে গেছে, বা অবজেক্টের পিক্সেল এর মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে, যেটা হচ্ছে কালার বা লাইটিং এর কারণে হয়ে থাকে। তো আমি যদি এখান থেকে 3 পিক্সেল ভিতরে এরকম করে নেই, যেটা হচ্ছে আমার
যদি দূর থেকে দেখি, আমি কিন্তু খুব ভালোভাবে দূর থেকে নিলে এইভাবে নিতে পারবো না। এই জন্যই জুম করে যদি নেই, দেখেন আরো নিচ্ছি। আচ্ছা, জাস্ট হচ্ছে নিলাম। কিন্তু যদি হচ্ছে আপনি জুম ছাড়া এরকম করে করেন, তাহলে দেখবেন যে আপনার এটা ভিতরে চলে গেছে বা ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে, বা এই কালোর মধ্যে একটু ব্যাকগ্রাউন্ডের কালার থেকে গেছে। তো এই জন্য হচ্ছে আমাদের জুম করে এই প্র্যাকটিসটা করতে হবে। এখন আচ্ছা, পেন টুল দিয়ে আমরা কিভাবে করতে পারি? পেন টুল দিয়ে আমি এই বক্সটা করতেছি। এটা করে আমি এই কার্ভ এরকম করে করতে পারি। তো ডিপেন্ড করতেছে যে আপনার অবজেক্টের সাথে এটা কতটুকু কিভাবে যাচ্ছে সেটার উপরে। আমরা এখান থেকে সামনের হ্যান্ডেল কেটে দিতে পারি। যারা জানেন বা করছেন ব্যাপারগুলা, তাদের কাছে ব্যাপারগুলো খুব সহজ মনে হবে। কিন্তু যারা জানি না, তাদের কাছে কিন্তু ব্যাপারগুলা প্রথম। ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটা অনেক সহজ, কিন্তু হচ্ছে আপনাদের একটা ধৈর্যের কাজ আর কি। এটা তো সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড, এক কালারের ব্যাকগ্রাউন্ড। যখন হচ্ছে আপনাদের কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড থাকে অথবা হচ্ছে জুয়েলারি প্রোডাক্ট, যেমন হচ্ছে কালকে যেমন দেখলাম যে হচ্ছে কে যেন সাইকেলের ইয়েটা দিছে, সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অনেক জটিল একটা কাজ। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা সাইকেলের চাকার মধ্যে, রিং এর মধ্যে যে স্পোক থাকে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে সিলেক্ট করতে হয়, আলাদা আলাদা করে কাজ করতে হয়। আচ্ছা, এখানে রাফলি করতেছি। আর আমরা পেন, আপনি তো পেন টুলের কাজটা মাউস দিয়ে করছেন, কিন্তু মানে এই জুম করার পর আমি এই ডিসপ্লেটা, এটার ছবিটা কিভাবে সরাচ্ছেন? এটা হচ্ছে স্পেস স্পেস ধরে। ও আচ্ছা, আমি যখন স্পেস ধরে হ্যাঁ অ্যারো চিহ্ন, অ্যারো বাটন চাপতে হচ্ছে? না না, স্পেস ধরলেই যে আমার হ্যান্ড টুলের মতো আসতেছে, তখন আমি হ্যাঁ হ্যাঁ। মাউসের লেফট ক্লিক করে এটাকে যেদিকে সরাই, মাউসের লেফট ক্লিক। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, তো ধরেন যে আমরা এটাই এটাই শুধুমাত্র সিলেকশন করি। আর অবশ্যই কিন্তু উপরে দেখতে হবে যে আমার এটা প্যাথ থাকতে হবে। আচ্ছা, এটা করলাম না, শুধুমাত্র এটাই করলাম।
তো এই অবস্থা থেকে আচ্ছা শেষ যখন হয় আপনাদের এটা মাথায় রাখতে হবে। আবার আসি, যখন শেষ হচ্ছে এই যে পেন টুলের নিচে দেখবেন যে একটা গোল চিহ্নের মতো আছে, আমার কিন্তু নর্মালি আসবে না, বা অন্য কাছে কিন্তু নিয়ে গেলে আসবে না। আমার জাস্ট হচ্ছে যেটা শুরুর যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল, এটাকে বলতেছি অ্যাঙ্কর পয়েন্ট। শুরুর যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল এটাতে যদি নিয়ে আসি, পেন টুলের নিচে দেখেন একটা হচ্ছে গোল চিহ্নের মতো আছে, তখন যদি ক্লিক দেই তাহলে এটা ইন্ড হয়ে গেল ওইখানে। মানে ওই গোল চিহ্ন দেখানো মানে হচ্ছে আমি সেই শুরুর পয়েন্টে আছি। তো এটা হচ্ছে কিছুটা দখলের ব্যাপার, যে আমি পেন টুলটা যে কার্ভ করতেছি বা কিভাবে অ্যাঙ্গেলটা নিচ্ছি, এখানে কিছুটা প্র্যাকটিসের ব্যাপার আছে, আমরা সেটাতে আসতেছি। তো এখানে হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলে এই সিলেকশনটা কন্ট্রোল হইলো। এন্টার। পেন জি। টুল দিয়ে যখন আমি কোন একটা ড্র করতেছি বা প্যাথ নিচ্ছি, প্যাথ নেয়ার পরে কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমার এটা সিলেকশন হয়ে যাচ্ছে। এরপর কালকে যেটা বলছিলাম যে ইনভার্স সিলেকশন যদি করি, কন্ট্রোল শিফট আই, মনে আছে তো মনে হয়, কন্ট্রোল শিফট আই প্রেস করলে দেখেন যে বাইরের দিকে আমার চলে আসছে। তো এই কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আমি যদি ডিলিট প্রেস করি, এটা চলে যাচ্ছে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এটা ডিলিট করি, আপনি যদি এখান থেকে হচ্ছে আচ্ছা, আপনারা যদি এখান থেকে এই টুলে আসেন, তাহলে এখানে দেখেন যে ফেদার অপশনটা আছে। আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যদি এই অপশনটায় আসেন, উপরে দেখবেন ফেদার, আপনি ফেদারের মধ্যে আচ্ছা পেন নরমালি যখন আমরা ডিলিট করতেছি দেখবেন যে এই এজ কিন্তু নরমালি ইয়া থাকতেছে, মানে যেভাবে আমরা কাটতেছি, কালকে একজন বলছিলেন। তো যখন এই টুলের মধ্যে আসতেছি, এই ফেদার অপশনটা এখানে ওপেন হচ্ছে, এখানে সে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দেই 20। এই 20 পিক্সেল দেওয়ার পরে আমি যদি ডিলিট করি, আচ্ছা এটা আচ্ছা ফেদারটা দেখাচ্ছি। ওইটা না একটু পর আচ্ছা এইভাবে মনে হচ্ছে বসলে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি, পর ঠিক আছে। আর হ্যাঁ ফেদারের যে ব্যাপারটা, সে আমি একটা নর্মাল একটা ইয়া নিলাম। তো এটাতে মনে যখন বসলে আমি কালার দিচ্ছি, কাটার ক্ষেত্রেও এটা মানে দেখাবো, এখন এখানে কোনো কারণে নিচ্ছে না, ফেদারটা আগেই দিয়ে নেওয়া হয়। তো এখানে যখন কালার দিচ্ছি, তাহলে দেখেন যে এই যে চারপাশে একটা ব্লারনেস চলে আসছে, একটা ঝাপসা চলে আসছে। তো যেটার ফলে আমার এজটা হচ্ছে স্মুথ দেখাবে না, মানে কাটা যে এটা কাটা বা নতুন একটা কালার নেয়া, এটা বোঝা যাবে না। যেটা হচ্ছে ফেদারের কারণে আমার এজ গুলা এরকম স্মুথ থাকে। আমি যদি এই কালারটা এর মধ্যে নিয়ে আসি, এই যে দেখেন যে সাইড গুলা স্মুথ আছে, পাঁচটাকে বলা হচ্ছে এজ। আর নর্মালি যদি ফেদার ছাড়া কালার দেই, সে এখানে 0, যদি নর্মাল কালার দেই তাহলে দেখেন এই যে কালারটা থাকবে এরকম, আর যদি ফেদার দিয়ে দেই সেক্ষেত্রে কালার থাকবে এরকম। বোঝা গেছে? তো কাটার ক্ষেত্রে এরকম, আমি যখন 2 ভাই একটু পিক্সেল কথা বা ছিল 3 পিক্সেল, হ্যাঁ বলেন। যে আপনি যে এই যে পিক্সেল মানে ফেদার ছাড়া যে বক্স মানে কালারটা নিছেন, তো এই কালারটা তো আর এখানে মানে দিলে ওইটা বেটার আসতেছে না। তো এই যে এইখানে যে মানে এই আপনি যে মানে কালারটা মেইনলি যে স্কোয়ার যে কালারটা সিলেক্ট করছেন, হোয়াইট কালারটা, তো হ্যাঁ হ্যাঁ, তো এই কালারটা সিলেক্ট করার আগে আমরা ফেদার সিলেক্ট করে নিব, এই তো। হ্যাঁ হ্যাঁ আর
ফেদারের লিমিটটা কি রকম হবে, মানে সীমাবদ্ধতা তো আছে যে একেবারে কমও না বেশিও না, যে বা এর বেশি ইউজ আমরা করাই যখন বেটার নয়? আচ্ছা আমরা যখন কাটবো তখন হচ্ছে 0.5 বা 1 2 এরকম দেখে দেখে নিব। জি আর এটা তো হচ্ছে আপনার ম্যাক্সিমাম তো দেওয়া যাচ্ছে অনেক, আপনি আপনার জি প্রয়োজন ভেদে আপনি এটা করতে পারতেছেন। আমি এখানে 50 পিক্সেল দিলাম। আচ্ছা নরমালি আমি একটা যদি ইলিপ্টিক্যাল টুল নিয়ে জাস্ট হচ্ছে একটা ড্র করি। এটার মধ্যে আমি এখন চাচ্ছি রেড কালার দিতে। আচ্ছা তো আমার কিন্তু এরকম যে 50 দেওয়ার ফলে আমার কিন্তু এরকম একটা সূর্যের মতো একটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি যদি এরকম ক্রিয়েট করতে চাই তাহলে তো আমি 2% বা 2 পিক্সেল দিলে তো এরকম আসবে না। তো জি এটা ডিপেন্ড করতেছে যে আমার যে সিচুয়েশন সেটার উপরে। আর নর্মালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাটার সময় আমি হচ্ছে 2 বা হচ্ছে 0.5 1 এর মধ্যে লিমিটেশন রাখবো আর কি। সে ধরেন যে এরকম একটা জায়গার মধ্যে আমি হচ্ছে দিতে পারি। তো এটা ডিপেন্ড করতেছে এমনি নরমালি কাটার জন্য যখন আমি একটা অবজেক্ট কাটতেছি সেক্ষেত্রে যদি খুব বেশি দেই তাহলে তো ব্যাকগ্রাউন্ড সহই দেখা যাবে। যেমন আমার কিন্তু এটার এই যে ব্লারিনেস কিন্তু অনেক দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত ঝাপসা হয়ে আছে। জি ধরেন এই যে এত দূর পর্যন্ত ঝাপসা হয়ে আছে, এর এরিয়া প্রায় এতটুকু বা এরও বেশি আছে, কিন্তু আমার স্মুথ কালার দেখাচ্ছে এখানে, আমি জি এর বাইরে কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি যখন এর বাইরে দেখতে পাচ্ছি, এর বাইরে মানে ব্যাকগ্রাউন্ড কি আছে সেই কালারটা কিন্তু দেখতে পাচ্ছি। তো জি এটাই হচ্ছে আমার প্রয়োজন ভেদে। আমি একটা আমার এনভায়রনমেন্টে এরকম সূর্য দিতে যাচ্ছি, তা আপনি সূর্যের ছবি আলাদা জায়গা থেকে নিয়ে আসতে পারেন বা এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। তো তখন হচ্ছে আপনার প্রয়োজন ভেদে। কিন্তু আমি যখন একটা এজ কাটবো বা একটা ক্যারেক্টার কাটবো তখন আমার হচ্ছে আহ, যত কম মানে জাস্ট হচ্ছে 2 পিক্সেল 3 পিক্সেল এরকম একটা স্মুথ থাকে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা না যায়। জি এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে নর্মালি সে ধরেন এটার মধ্যে যদি থাকি, মানে এগুলার আরো ব্যাপার আছে, আমরা ধীরে ধীরে আরো দেখতে পারবো। আচ্ছা নর্মালি হচ্ছে যেটা আমি হচ্ছে এটা যদি এভাবে কেটে নেই এখান থেকে, তো আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন এই যে উপরে দেখেন এটা হচ্ছে ফেদার অপশন আছে, এই যে ফেদার। এখন আমি ফেদার যদি বেশি, এই যে দেখেন ফেদারের পরিবর্তনটা, কর্নার গুলোর দিকে তাকান, যদি আমি হচ্ছে ফেদার বেশি দিচ্ছি তাহলে কিন্তু এটা বেশি চলে যাচ্ছে বা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। তো আমার অ্যামাউন্টটা ডিপেন্ড করতেছে যে আমার কখন কোন কাজটা করতেছি। আবার ফেদার নেই তখন কিন্তু একবারই এরকম খাস কাটার মতো মনে হচ্ছে, রাইট? তো আমি যদি এখানে 0.5 বা হচ্ছে 0.6 বা 1 2 3 এরকম দিই তাহলে এই যে এজ একটু আপনার কয়েকটা পিক্সেল এরকম ব্লার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা যখন এখানে থাকবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, তখন ওই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই আহ, চেহারা বা এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবে। এই যে দেখেন এই বর্ডারটা তখন কিন্তু এখানে এই যে বোঝা যাচ্ছে।
ক্লিয়ার, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অংশ এখানে চলে আসছে, এজন্য এটা দেখা যাচ্ছে। তো এরকম অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলোতে আবার আবার আসবো আমরা। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে আমাদের পেন টুলের প্র্যাকটিসটা বাড়াতে হবে, যাতে হচ্ছে পেন টুল দিয়ে সহজেই আমাদের যে সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল বা ম্যাজিক পয়েন্ট টুল, এটা দিয়ে হচ্ছে আমরা যে কাজগুলো করব, বিশেষ করে আপনি যদি প্রোডাক্টের ক্ষেত্রে যান বা এর ক্ষেত্রে যান, আপনার কিন্তু এই টুলগুলো হচ্ছে বেশি কাজ করবে, পেন টুল। একটু কথা ছিল, হ্যাঁ আপনি একটা চিত্র কেটে ফেললেন, একই সাথে কি মাল্টি পয়েন্টে এই সিলেকশনটা করা যায় পেন টুল দিয়ে? হ্যাঁ, অবশ্যই যাবে না কেন। ওইটা একটু ওই মাল্টি পয়েন্ট একটু দেখার দরকার ছিল। যেমন এটা দিয়ে কন্ট্রোল এন্টার দিলেন, ওকে হয়ে গেল, কিন্তু একটা চিত্র কেটে গেল, আমি ওটাও রাখতে চাচ্ছি না। ওকে, আচ্ছা, আমরা তো ওইটাও রাখবো। আচ্ছা আচ্ছা, হিস্ট্রিতে আর আসবে না। আমি একটু ট্রেনিজদের মনোযোগ চাচ্ছিলাম, কে যেন মুখ দিয়ে ঠুসু ঠুসু করবেন, প্লিজ করবেন না, তাহলে আমরা কানে রাখতে পারি। আচ্ছা, আমি যদি নর্মালি আমি একটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর আপনি আরো সিলেকশন করতে পারতেছেন। আমি একটা জাস্ট এটা একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আলম সাহেব, যে আমি কিন্তু এই যে পেন টুল দিয়ে মাল্টিপল সিলেক্ট করলাম এবং মাল্টিপল ভাবে যখন কন্ট্রোল ইন্টার দিলাম, সবগুলো একবারই সিলেকশন হয়ে গেল। And আগে এটা আমি কন্ট্রোল এন্টারটা আগে দিব না, হ্যাঁ মাল্টি পয়েন্টে সিলেকশন করে নিয়ে একবারে দিব, হ্যাঁ এই তো? হ্যাঁ। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, আবার মনে হচ্ছে আমাদের ডিসকানেক্ট হওয়ার সময় হয়ে গেছে। যেখানে ছবি মানে সুন্দর লুকের দেন, যে ফ্রন্ট সাইড থেকে ওঠানো দেন, কি বলে হচ্ছে যে আপনার সেলফি স্টাইলে তোলা না, সেক্ষেত্রে ফাইবার আপনার গিগ র্যাঙ্ক আপ করতে সহযোগিতা করবে। কিন্তু আপনি যদি আপনার ছবি না দিয়ে মাছের ছবি দেন, গাছের ছবি দেন, সেক্ষেত্রে ফাইবারই আপনার মানে গিগের মার্কেটিং করবে না। মানে তাদের যে ইন্টারনালি প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিছু কোডিং থাকে, যেটাতে অটো কাজ করে। আপনার এত বড় প্ল্যাটফর্মে কিন্তু ম্যানুয়ালি কাজ করা পসিবল না। তো তারা হচ্ছে এরকম কিছু ব্যাক এন্ডে কিছু কি বলে রোবোটিক বা হচ্ছে কিছু এরকম কোডিং করে রাখছে, যার রিকোয়ারমেন্ট হিসাবে আপনার গিগ ইমেজের কিছু দিছে, রিকোয়ারমেন্ট দিছে যে গিগ ইমেজটা এরকম হলে তারা মার্কেটিং করবে, গিগ ইমেজটা যদি অন্য কারো কপি করা না হয় সেক্ষেত্রে মার্কেটিং করবে, আপনার ডিসক্রিপশন যদি কারোর সাথে মিল না থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তাহলে তারা আপনার গিগ মার্কেটিং করবে। মানে গিগ মার্কেটিং বলতে র্যাঙ্ক আপ করতে সহযোগিতা করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর প্রোফাইল ইমেজ যখন আপনি চেঞ্জ করবেন, তখন দেখা যাবে যে হচ্ছে আপনি চেঞ্জ করছেন কিন্তু ইন্টারনালি ওখানে চেঞ্জ হচ্ছে না বা শো করতেছে না, আপনার তো করার কিছু নেই। তো যেটা দিবেন সেটা হচ্ছে একবারই চিন্তা ভাবনা করে দেন। আর হচ্ছে এই রিলেটেড কাজের জন্য এই ফাইবার যে অ্যাকাউন্টটা করতেছেন, এইটার কাজের জন্য যে প্রোফাইল লিংক গুলা মানে সোশ্যাল মিডিয়ার লিংক গুলা করবেন, আইডি গুলা করবেন, সে লিঙ্কডইন হোক, টুইটার হোক, তো সেইগুলাতেও যেন আপনার এই প্রোফাইল পিকচার যেটা দেয়া আছে সেই সেম পিকচারটাই ওখানেও দিবেন। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে একটা সুবিধা হচ্ছে যে আপনার কাছে ফাইবার থেকে কাজ নিল, তার তো অ্যাকাউন্ট থাকতে পারে টুইটার বা লিঙ্কডইনে। হ্যাঁ তো সে আপনার টুইটারে বা লিঙ্কডইনে তো আপনি প্রতিনিয়ত শেয়ার করতেছেন আপনার কাজগুলা বা গিগ রিলেটেড কিছু মার্কেটিং আমরা করব।
তো এটা দেখে যদি আপনার ওই বায়ারের ভালো লাগে বা যে আপনার কাছ থেকে কাজ করায় নিছে, তো সে যদি হচ্ছে আপনার ওখান থেকে দেখে যে এ তো আমাকে কাজ করে দিছে, তো আবার সে এরকম অফার দিচ্ছে বা এরকম কাজ করতেছে, আপনার কিন্তু ওখান থেকে আবার ফাইবারে আসতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে নতুন কোনো কাস্টমার, সে আপনার পূর্ববর্তী কোনো কাস্টমার না, সে আপনার লিঙ্কডইন থেকে আপনার কাজ বা আপনার ডিসক্রিপশন দেখলো যে আপনি এই কাজ করেন, এই কাজ করেন, সেই কাজ করেন। তো যখন আপনার কি বলে ফাইবার মানে লিঙ্কডইন থেকে আপনার ফাইবারে আসলো, সে এসে দেখলো যে আপনার লিঙ্কডইনে একরকম পিকচার, ফাইবারে আরেক রকম পিকচার, সে কিন্তু তখন কনফিউজড হয়ে যেতে পারে। বা বুঝতে লিঙ্কডইনে এক নেম, ফাইবারে আরেক নেম, সে কিন্তু কনফিউজড হয়ে যদি অন্য নাম হয় সে কিন্তু অর্ডার নাও করতে পারে। কিন্তু সেম হলে ওখানে যে প্রোফাইল পিকচারটা দেখলাম, যে নামটা দেখলাম, এখানেও সেম নেম সেম প্রোফাইল, তো একই ব্যক্তি, সে কিন্তু একটা আশ্বস্ত বা বিশ্বস্ততা বোধ করে আর কি। যেটা আমরা জি স্যার বুঝতে বা আমরাই যখন একজনকে কাজ দিতে চাই, আমরা কিন্তু এই ফেইথনেসের জায়গাটা খুঁজি বা খোঁজার জি চেষ্টা স্যার করি। তো এইরকমই। আর ওরা তো হচ্ছে বাইরের দেশের লোক, তাদের অ্যাক্টিভিটিস বা তাদের চলাফেরা আচার আচরণটা একরকম। আর অনলাইন সম্পর্কে মানুষের ধারণাটা এরকমই যে এখানে ফেক জিনিসপত্র থাকে বেশি। তো আমাদের যদি ফেক ছবিও দেই, সেটাও কিন্তু সব প্ল্যাটফর্মে যেন সেম থাকে, ফেকটাই যেন মানুষ রিয়েল মনে করে। জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার একদম। আচ্ছা, আমরা তো মনে হয় সদস্য সংখ্যা খুবই। পেন টুল নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই। পেন টুলটা হচ্ছে মানে ফটোশপের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এখানে হচ্ছে আমি আপনাদের কয়েকটা ছবি দিব, যেটা হচ্ছে দিয়ে পেন টুলের প্র্যাকটিসটা করবেন। এরকম একটা ছবি, রেজুলেশন ভালো না হলেও ছবিটা নিবেন, ছবিটা নিয়ে আপনারা ছবিটাকে হচ্ছে আমি আর টাচ করতে যাচ্ছি না, সেক্ষেত্রে আপনি যদি নতুন লেয়ার নিয়ে এই লেয়ারে পেন টুল দিয়ে কাজ করেন, জাস্ট এই সরি এই তারপর হচ্ছে আপনার এই একবারে যে একুরেট হইতে হবে তা না, একবারে একুরেট হবে না, কারণ হচ্ছে ব্যাপারটা দুইটা ব্যাপার এখানে থাকতে পারে। একটা হচ্ছে যে ছবিটা আমরা যখন নিচ্ছি তখন স্ট্রেস হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যে হ্যান্ডেলের পারফরমেন্সটা আপনাদের ঠিক রাখতে হবে। সে আমি যখন ড্র করতেছি, আমি একটু দেখাই দিই, আমার হচ্ছে হ্যান্ডেলটা প্রয়োজন। আমি যখন নর্মালি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি বা এখানে একটা ক্লিক করি, এই ক্লিক করলে কিন্তু আমার এই যে দুই পাশে যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কিন্তু আসে না। ক্লিয়ার? তো হ্যান্ডেলটা কখন আসে? যখন আমি হ্যান্ডেলটা এই যে এভাবে কার্ভ করতেছি, তখন আমার হ্যান্ডেল আসতেছে। এই হ্যান্ডেলটা আমি পরবর্তীতে এভাবে মুভ করতে পারতেছি, বড় করতে পারতেছি, কার্ভের সাইজটা আমি চেঞ্জ করতে পারতেছি। তো আমি চাচ্ছি যে প্রথম থেকেই আমার কার্ভটা আসবে, মানে প্রথম থেকেই হ্যান্ডেলটা আসবে। সেক্ষেত্রে আমি আচ্ছা ভাই, হ্যান্ড হ্যান্ডেলের কাজটা তো আমার মাউস করবে না? হ্যাঁ, হ্যান্ডেলের কাজে মাউস করবে। আচ্ছা, আমি বলি যদি হচ্ছে মানে বলার মধ্যে আপনার অ্যান্সার খুঁজে না পান, তাহলে আমি হচ্ছে আবার আলাদাভাবে বলবো এখন। জি। যেহেতু হচ্ছে এটা নিয়ে স্যার বলছি। স্যার হ্যাঁ, বলেন। বলি, আপনি যে কিবোর্ডে কাজটা করেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। কিবোর্ডের কাজটা যদি আমাদের একটু মুখে বলে দিতেন যে আমি এটা চাপতেছি, এটা চাপ ধরে এটা করতেছি, তাতে আমরা ক্লিয়ার হইতাম আর কি। হ্যাঁ, আপাতত হচ্ছে কিবোর্ডে কোনো কাজ করি নাই। আমি আচ্ছা কাজ আচ্ছা, করলে সেটা হচ্ছে বলতেছি বা বলি যে কন্ট্রোল অল্টার শিফট বা ওকে। কোনটা কন্ট্রোল ধরতেছি। পেন্সিল কিবোর্ডের কাজ অতটুকু নাই আমার জানা মতে। আচ্ছা, হ্যাঁ, আমরা যারা জানি তারাও ভাববো যে জানি না, কারণ হচ্ছে পেন টুলটা জরুরি। যারা জানি তারাও প্র্যাকটিস করবো যাতে আরো ভালোভাবে দখলে আসে। আমরা যে কাজটা 10 মিনিট লাগে সেই কাজটা যেন 5 মিনিটে নামে আসতে পারি, তাহলে ফার্স্ট হলো মানে দখল আসলো। আচ্ছা, আমি জুম করতেছি কন্ট্রোল অল্টার সাথে মাউসের হুইল। ঠিক আছে, তো আমি যখন এখান থেকে আমার টার্গেট হচ্ছে সামনের দিকে আসবো, আমি কিবোর্ডে কোনো কিছু প্রেস করি নাই, আমি এখানে দেখাচ্ছি মাউস ধরে লেফট ক্লিক প্রেস করে আমি জাস্ট ড্র্যাগ করতেছি। আমি যদি নরমালি একটা পেন টুল ক্লিক দেই, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আসে, কিন্তু আমি যখন কার্ভ করতেছি তখন আসতেছে। কার্ভ করার জন্য আমাকে ড্র্যাগ করতে হচ্ছে,
তাই তো? আমি যখন কার্ভ করতেছি আমি মাউসটা ধরে ছেড়ে দেইনি, আমি জাস্ট কার্ভ করতেছি মানে ড্র্যাগ করতেছি। তো ঠিক সেম ভাবেই প্রথম যেটা নিব আমি এখান থেকে ডান দিকে আসতেছি, আমার পরের অ্যাঙ্কর পয়েন্টটা ডান দিকে, আমি ড্র করতেছি ডান দিকে। তো এই পেন টুলটা এখানে ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে মাউসের পয়েন্ট ধরে ড্র্যাগ করে ডান দিকে আসবো সেই লাইন বরাবর। আমি যদি যেদিকে নিয়ে যাব আমার পেন টুলের পরের যে স্টেপটা বা আমার যে অংশটা সেটা এদিক দিয়েই দেখা যাবে। কারণ হচ্ছে আমি যদি উপরের দিকে নিয়ে যাই আমার কিন্তু কার্ভটা এদিকে আসবে না। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করতেছে যে ফার্স্ট যে আমি নিচ্ছি সেটার উপরে। তো ফার্স্ট আমি এখান থেকে নিয়ে আমি ড্র করলাম এদিকে, এটা ছোট হতে পারে বড় হতে পারে। যেমন আমি যদি একটা ট্রায়াঙ্গেল নেই, ট্রায়াঙ্গেল আমার কোণটা হচ্ছে এখানে যতটুকু, আমি উপরে যদি উপরে যাই উপরে কিন্তু সেম, ঠিক এখানেও তাই। আমার যে হ্যান্ডেলটা নিচ্ছি ছোট নেই বড় নেই, সেটা যে পরিমাণে নেই আমার কিন্তু এই লাইন বরাবর হতে হবে। তো এখানে নিলাম, তারপর হচ্ছে এখানে আরেকটা কার্ভ নেয়ার পর যে হ্যান্ডেলটা আসলো, এই হ্যান্ডেলটা আসার পরে আমি যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরলে সরি অল্টার ধরি, অল্টার ধরলে আমার হচ্ছে মাউসের যে পয়েন্টারটা বা হ্যান্ডেলটা আমি যে কোনো দিকে মুভ করতে পারতেছি। আবার বলি, আমি যখন এখানে আসলাম আমি কিন্তু হ্যান্ডেল ছেড়ে দেইনি, এই হ্যান্ডেল ধরা থাকা অবস্থায় যদি অল্টার প্রেস করি তাহলে শুধুমাত্র হ্যান্ডেলটাকে একদিকে নিতে পারছি। তা আমি জাস্ট উপরের দিকে, আমার কার্ভ যেহেতু উপরের দিক দিয়ে আসবে আমি হ্যান্ডেলটাকে উপরের দিকে করে রাখলাম। করে রাখার পর আমার দেখেন যে অটোমেটিক আমি এদিকে আসতেছি, আমার কার্ভ কিন্তু উপরের দিকে হয়ে আসতেছে। তো আমি যথারীতি এখানে আসলাম, এখানে এসে আবার হ্যান্ডেল করলাম, হ্যান্ডেল করে আমি এই যে অ্যাডজাস্ট করতেছি, এই অ্যাডজাস্ট করে আমি যে আমার হ্যান্ডেলটা নিচে আবার অল্টার প্রেস করে ধরছি, এই হ্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে এসে ছেড়ে দিলাম, কারণ আমার আবার কার্ভটা উপরের দিকে যাবে। তারপর কন্ট্রোল ধরে আমি এই হ্যান্ডেলটাকে মুভ করতে পারি। মানে কি, আমি যখন হ্যান্ডেল ছেড়ে দেইনি তখন আমি অল্টার ধরে হ্যান্ডেলটাকে মুভ করলাম, আর যখন ছেড়ে দিলাম তখন কন্ট্রোল ধরে মুভ করতেছি। কন্ট্রোল ধরে আপনি এটাকেও মুভ করতে পারতেন। ওকে, আমার কিন্তু এটা ছেড়ে দেয়নি, আবার এখানে আসলাম, এখানে এসে আবার এই যে আসলাম, আবার দেখেন আবার এখানে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে বলছে। তো আবার কিন্তু আমার কার্ভটা এখানে। আচ্ছা আমি এটা শেষ করি। তো আবার আমি এই যে সোজা মতো চলে আসলাম, দেখেন কার্ভটা এই পর্যন্ত চলে আসছে। তো এখন এই জায়গায় আসার পরে আমার ডিজাইন শেষ। ডিজাইন শেষ করতে গেলে আমি কি করব, জাস্ট হচ্ছে আমার এসকেপ যে বাটনটা সেই কিবোর্ডের লেফট সাইডে একবারে টপে দেখবেন ইএসসি লেখা আছে, এটা এসকেপ বাটন, এটা প্রেস করলে এটা চলে গেল, মানে আমার এই পেন টুলের কাজটা, পেন টুলের যে ইয়াটা এটা ছেড়ে দিল। তো এখন আবার আমি যদি যাই, যে যদি এটাকে ধরি, sorry, আচ্ছা এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে যে আমার এই হ্যান্ডেল মুভ করার জন্য আমাদের যে সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে আমি হ্যান্ডেল গুলাকে আবার খুঁজে পাবো, এবং হচ্ছে মানে পেন টুলের যে অপশন, পেন টুল যেহেতু এই শেপের অংশের মধ্যে, তাই এটা হচ্ছে এখান থেকে আমি আবার অ্যাডজাস্ট করে নিতে পারবো যদি আমার প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে ব্যাপার ঘটলো, কিন্তু আমি যখন পেন টুল নিচ্ছি, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার এই পেন টুলের প্র্যাকটিসের সময় আমরা হচ্ছে যে পেন টুল নেয়ার পরে এখানে যেটা প্যাচ থাকতেছে এই প্যাডটাকে শেপ করে নিব। শেপ করে নেয়ার কারণ, শেপ করে নিয়ে আমরা হচ্ছে ফিল কালারটা অফ করে দিব। ফিল কালারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে যে ক্রস চিহ্নটা আসবে
এখানে যে ক্রস চিহ্নটা আসবে সেটাতে ক্লিক দিবেন। আপনি যদি অন্য কালারে দেন তাহলে সেই কালারটা চলে আসবে ফিল কালারে। ঠিক আছে, তো এটা নান করে দিব আর স্ট্রোক কালারটা থাকবে। আমি যদি এই অবস্থায় ড্র করি তাহলে দেখেন আমার হচ্ছে যেটা আসতেছে সেটা হচ্ছে শেপ। আমি এখান থেকে সাইজ বাড়ায় দিতে পারতেছি, যাতে হচ্ছে দেখা যায়। কিন্তু আপনি যদি কি বলে প্যাথ হচ্ছে দেখা যাচ্ছে না, প্যাথ হচ্ছে জাস্ট আমার সিলেকশনের জন্য। কিন্তু আমি যখন প্র্যাকটিস করব আমি শেপটা যেহেতু দেখতে পাবো এজন্য হচ্ছে শেপ নিব। ওকে, আর শেপ নিলে আপনার হচ্ছে একটা করে নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে, যাতে আপনার টেনশন নিতে হচ্ছে না যে সেই ইয়াটা কই, সিলেকশনটা কই গেল। তো এই শেপ নিলেন আর প্যাথ নিলেন, সেটা যাই নেন আপনার কিন্তু পেন টুলের কাজটা সেম। আপনি শেপ নিলাম, সে এতক্ষণ প্যাথ দিয়ে করছিলাম, এখন শেপ নিলাম, শেপ দিয়েও কিন্তু সেম ভাবেই আমাকে করতে হচ্ছে। আমি এই যে অল্টার ধরলাম, অল্টার ধরে উপরের দিকে দিলাম, উপরের দিকে দেওয়ার পর আবার এখানে আসলাম, এখানে এসে আবার এই আসলাম। আর কন্ট্রোল ধরলে আপনি ডিজাইন করা অবস্থায় যদি এটা মুভ করতে চান তাহলে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে এটাকে মুভ করতে পারবেন। আবার আমার এটা আছে, এখন ভুলে আমি ওটা হচ্ছে দেই নেই, উপরের দিকে দেইনি, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি বলেন? কি করতে পারি? অল্টার ধরে এটাকে উপরে নিয়ে আসতে পারি। মানে আপনার যে শেষ মাথাটা এটাকে অল্টার ধরে নিয়ে আসতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এখানে আমার এই হ্যান্ডেলের দরকার নেই, সেক্ষেত্রে আপনি হ্যান্ডেলটা কেটে দিতে পারেন। সে আমি কার্ভ করার স্বার্থে উপরের হ্যান্ডেলটা নিয়েছি, আমার নিচের হ্যান্ডেলটার দরকার নেই, আমি এটা ফ্রি ইয়া করতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনি যদি অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে আসেন, তাহলে যে পেন টুলের নিচে দেখেন একটা অ্যারো চিহ্নের মতো আছে, তীর চিহ্নের মাথার মতো। তো যখন এই চিহ্নটা আসবে আপনি এটা ক্লিক দিলে এই হ্যান্ডেলটা কেটে গেল, তখন কিন্তু আপনি ফ্রিলি আবার যে কোনো দিকে পেন টুলের ডিজাইন নিতে পারতেছেন। তার মানে কি, আমার যখন হ্যান্ডেল দরকার হচ্ছে আমি হ্যান্ডেল নিচ্ছি, আবার যখন হ্যান্ডেলের দরকার হচ্ছে না তখন আমি এটা অল্টার প্রেস করলে এখানে আসলে যে তীর চিহ্নের মতো আসবে, তখন আমি এখানে আসলে এটাকে কেটে দিতে পারতেছি। সে এখন ফ্রিলি আমি ইয়া করি, দেন ফ্রিলি যদি আমি ড্র করতেছি, ফ্রিলি ড্র করার পরে আচ্ছা এরপর পরেরটা শেষ করি আগে। আবার 10 মিনিটস দেখাচ্ছে, তো এটা আসলাম, ঠিক এটা আসলাম, এখানে শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর এসকেপ বাটন দিয়ে শেষ করছি, তারপর ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম। আসার পরে আমি যখন এটার মধ্যে ধরতেছি, সে এটার হ্যান্ডেল আছে, এটাতে আমি মুভ করতেছি, ড্র করতেছি, কিন্তু এটার হ্যান্ডেল কেটে নেওয়ার ফলে এটাতে কিন্তু হ্যান্ডেল নেই। তো আমি কিন্তু আর এই এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা কিন্তু নাড়াচাড়া করতে পারতেছি না। সেই তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে ধরে একটু মুভ করি তাহলে এই যে এখান থেকে দেখেন হ্যান্ডেল চলে আসছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কাজের প্রয়োজনে আমি হ্যান্ডেল নিতে পারি, আবার কাজের প্রয়োজনে আমার হ্যান্ডেল নাও নিতে পারি। তো এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। এখন এইখানে যে শেপ গুলো দিয়েছি, এই শেপ গুলো আমি গ্রুপে দিচ্ছি, যাতে হচ্ছে আপনারা একই ডিজাইনের উপরে যদি কয়েকটা প্র্যাকটিস করেন, সে আমার এই যে এক ডিজাইনের উপরে আপনি পেন টুল নিলেন, পেন টুল নিয়ে এটা তো রেড কালার, এই রেড কালার শেপ টু অফ করে দিলেন। আপনি রেড কালার বাদ দিয়ে এখন একটা গ্রিন কালার নেন, গ্রিন কালার নিয়ে আপনি এখানে ডিজাইন শুরু করেন। সেই নরমালি আপনার কিন্তু তখন এই যে গ্রিন কালার চলে আসতেছে। মানে একই অবজেক্টের উপরে আমি দুইটা তিনটা প্র্যাকটিস করতে পারতেছি, আবার দুইটা একসাথে কি বলে যাচাইও করতে পারতেছি। আচ্ছা, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, সিলেক্ট থাকা অবস্থায় যদি চেঞ্জ করা হয় তাহলে ওটা চেঞ্জ হয়ে যায়।
আচ্ছা, তো আমি হচ্ছে একটা রেড কালার, তারপর হচ্ছে গ্রিন কালার, তো এরপর আমি কম্পেয়ার করতে পারতেছি যে ফার্স্ট যে ডিজাইনটা করলাম বা ফার্স্ট যে ড্রটা করলাম এটার সাথে পরের ড্রটা আমার কতটুকু আসলো বা পরের টুকু কতটা একুরেট হইলো, আগেরটার থেকে বেটার হয়েছে নাকি আগেরটার থেকে খারাপ হয়েছে। এখানে হচ্ছে আমার কতগুলো ছবি, এগুলো গুগল থেকেই ডাউনলোড করেছি। এটা একটা, তারপর এই যে এটা একটা। তো এখানে ব্যাপারগুলো হচ্ছে যে আপনি কিভাবে কার্ভ করতেছেন এবং কোথা থেকে কার্ভ করতেছেন, এখানে আপনাদের অ্যাঙ্কর পয়েন্টের একটা চিহ্ন দেয়া আছে। যেমন আমি যদি হচ্ছে এটা ড্র করি, সে আপনি এটা ড্র করতে গেলে কি করবেন, এই যে আপনার ধরেন যে হ্যান্ডেল নিচে আসতেছে, হ্যান্ডেলটাকে আপনার কি করতে হবে, দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে হয় উপরে দিতে পারেন, তাহলে উপরের দিকে কার্ভ আসবে। আর একটা কাজ করতে পারেন যে আপনি হ্যান্ডেলটা এখান থেকে কেটে দিতে পারেন। আপনি অল্টার প্রেস করে এখানে আসবেন, কেটে দিবেন, তারপর আবার ড্র করলেন, আবার এটা কেটে দিলেন, আবার এখানে আসলেন, আবার কেটে দিলেন। তাহলে ব্যাপার কিন্তু আমরা দুইটাই করতে পারতেছি, একটা হচ্ছে হ্যান্ডেল উপরের দিকে করতে পারতেছি, আর একটা হচ্ছে হ্যান্ডেল কেটে দিয়ে করতে পারতেছি। ওকে, আচ্ছা, এটা একটা ছবি গেল। আর একটা ছবি হচ্ছে এটা একটা ছবি, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট দেয়া আছে। তারপর আরেকটা ছবি, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট দেয়া আছে। তো ব্যাপার হচ্ছে যে এই প্র্যাকটিস, পেন টুলের প্র্যাকটিসটাই হচ্ছে মূল ব্যাপার। আপনি ক্লিপিং পাথ বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, বা অন্য ছবির সাথে অ্যাডজাস্ট করা বলেন, আপনার পেন টুলের সিলেকশনটা হচ্ছে প্রফেশনাল সিলেকশন। আদার্স যেগুলো সিলেকশন করি সেগুলো হচ্ছে শর্ট টাইমের মধ্যে সিলেকশন করার জন্য অন্য টুলগুলো ইউজ করতে পারি, বা কাজের সুবিধার জন্য আমার প্যাথ লাগতেছে না, বা অন্য টুলগুলো আর কি সহজ আর কি আমার কম্পারেটিভলি পেন টুলের সাথে তুলনা। এই যে ড্রটা করছি এটা যদি আমি হচ্ছে ফিল কালারটা দেই, আচ্ছা এটা নেই, যে এটা যদি ফিল কালারটা নেই তাহলে দেখেন কি হয়। আচ্ছা, এই যে এটা দেখেন, এটাতে ফিল কালারটা নিয়েছি ইয়েলো কালার, এই ফিল কালারটা নেয়ার ফলে এরকম চলে আসতেছে, কিন্তু এটা তো মেইনলি ফিল না। আমার যখন জি জি একটা অবজেক্টকে বন্ধ করতেছি না ততক্ষণ তো এটা আসলে ফিল হচ্ছে না, এটা হচ্ছে যে জি দিক স্যার থেকে কার্ভ বুঝতে যাচ্ছে পারছি। বাঁকা দ্বারা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা নর্মালি এটা হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ লাইন। জি স্যার জি স্যার। ঠিক আছে, জি। ভাই হ্যাঁ আরেকটা হ্যাঁ কথা, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে আপনি যে লেয়ার গুলো নেন অটোমেটিক হয়, আমি আসলে এই সিস্টেমটা ভুলে গেছি, কাইন্ডলি যদি একটু বলেন। আচ্ছা, লেয়ার এখানে নেয়ার অটোমেটিক কোনো সিস্টেম নাই। আমি যখন শুধুমাত্র শেপের মধ্যে থাকবো, শেপ নিব, এই যে আমার হচ্ছে শেপের মধ্যে এখানে কিছু টুলস আছে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপ্টিক্যাল টুল। এই টুলগুলো থেকে যখন ড্র করব তখন হচ্ছে আমার অটোমেটিক একটা করে লেয়ার চলে আসবে। সে দেখেন রেক্টেঙ্গেল যখন নিলাম, নিয়েছি তো এই যে দেখেন রেক্টেঙ্গেল 1, আবার নেই দেখেন যে এই যে রেক্টেঙ্গেল 2। আমি যদি ইলিপ্টিক্যাল নেই, দেখেন এখানে ইলিপ্টিক্যাল 1 চলে আসবে, এই যে ইলিপস 1 চলে আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন পেন টুলের মধ্যে যাচ্ছি, পেন টুলের মধ্যে থাকা অবস্থায় যখন শেপ থাকতেছে তখন প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা একটা করে লেয়ার ক্রিয়েট হচ্ছে। সে আসেন সারেন, এই যে শেপ 6 ক্রিয়েট হয়ে গেছে, বোঝা গেছে। কিন্তু নর্মালি আপনি যখন এখান থেকে ড্র করবেন তখন কিন্তু আপনার অটোমেটিক তৈরি হবে না, তখন আপনার এই যে নিচে দেখেন ক্রিয়েট নিউ, ডিলিট যে বাটনটা আছে, ডিলিট বাটনের লেফটেই ক্রিয়েট নিউ লেয়ার, এই অপশনটা দেখতে পাচ্ছেন যে একটা জি ডকুমেন্টের মতো সিম্বল। জি স্যার জি স্যার। হ্যাঁ। তো এটাতে যখন ক্লিক করবেন দেখেন এই যে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, লেয়ার 13। আপনি যে লেয়ার সিলেক্ট করা অবস্থায় থাকবে সেই লেয়ারের উপরে লেয়ারটা ক্রিয়েট হবে। আপনি যদি টপ লেয়ারের উপরে একবার সবার উপরে চাচ্ছি, উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, আমি যদি ক্রিয়েট নিউ দেই তাহলে এই যে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেল। জি, আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, আমি যদি এখন কন্ট্রোল মানে ওপেন করে একটা পিক নিয়ে আসি, তাহলে কি ওটার জন্য অটোমেটিক কোনো লেয়ার তৈরি হয়ে যাবে, না আমার তৈরি করতে হবে? আপনি যদি ইমেজ নিয়ে আসেন এই ইয়াতে, তাহলে ইমেজটা তো একটা লেয়ারে থাকে। জি
ইমেজটাই প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে একটা করে লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনার ডকুমেন্ট একটা, আমি যে কাজ করতেছি এটা ডকুমেন্ট একটা, বা এখানে লেয়ার গুলো আলাদা আলাদা। জি যেমন আমি যে কয়েকটা ছবি এখানে নিয়ে আসছি, দেখেন এই যে প্রত্যেকটা ছবি একটা একটা করে লেয়ার তৈরি হয়ে গেছে। আপনি যদি একসাথে 5টা ছবি নিয়ে আসেন, তো 5টা ছবি আলাদা আলাদা 5টা লেয়ার তৈরি হবে। জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আরো যদি কোনো প্রবলেম থাকে আমরা কারো তো সমস্যা নেই, এই জন্য আর কি দেখাইতে বললাম। ওই পেন টুল তো প্র্যাকটিস করতে বললেন, কেউ তো এইটা সমস্যা খুবই দেখাইলো না, ইম্পর্টেন্ট এই একটা জন্য বিষয়। সলিড কালার থাকলে আমি পারি, সমস্যা নাই। আচ্ছা, জি হ্যাঁ ভাই, সলিড কালার থাকলে তো সোজা হয়, কিন্তু হ্যাঁ, সলিড কালার একটু সহজ হয় আর কি, যে কোনো মাস্কিং দেখতে যায়। আচ্ছা, আপনি শুধু যে মাস্কিং এখানে হচ্ছে এখন আপনার যে ইরেজার টুল আছে, আমরা যারা জানে না আমরা আসবো এরপরে। ইরেজার টুলে আপনার যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল একটা আছে, আপনি কিন্তু এটাও ইউজ আচ্ছা করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে আপনি যদি সে এখান থেকে যে কালারটা আপনি রিমুভ করতে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ একটু ছোট করে, তো যদি এখান থেকে কালার পিক করে আপনি রিমুভ করেন, তাহলে দেখবেন যে আপনার কালার গুলো চলে যাচ্ছে আর চুলটা থাকতেছে। জি স্যার, জি স্যার। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। এটা নিয়ে প্রবলেম ছিল আমারও। আচ্ছা, আর কালারটা পিক করবেন হচ্ছে অল্টার প্রেস করলে আপনার যে কালার পিকারটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জানি। তো সেখান থেকে স্যার এই টুলটার ইউজটাই জানতাম না। আচ্ছা, তো এখান থেকে এই সময় কাজটা হচ্ছে সময় সাপেক্ষ, আপনাকে হ্যাঁ একটু হ্যাঁ করে স্যার, নিতে অবশ্যই। হবে। নিচে আস্তে রিমুভ হচ্ছে, যেমন বাইরেরটা খুব ইজিলি রিমুভ হয়ে গেল। জি স্যার, জি স্যার। আর হচ্ছে আরেকটা ব্যাপার, যদি আপনার এরকম সেম ইয়া হয়, আপনি সিলেকশন করতে পারেন। সিলেক্ট থেকে যদি কালার রেঞ্জ দেন, কালার রেঞ্জ দিয়ে আপনি যদি এখান থেকে হ্যাঁ হ্যাঁ কালার হ্যাঁ পিক হ্যাঁ জি করেন, স্যার, জি স্যার। যদি হচ্ছে আপনার সেম কালার হয়, সেক্ষেত্রে দেখেন যে আপনার সিলেকশন হয়ে এই গেছে। ভিতরের গুলাই সমস্যা হয় স্যার, ভিতরে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওই চুলের ভিতর দিয়া। হ্যাঁ, ওইগুলা তো ঠিক আছে, সমস্যা তো ওখানে। কিন্তু হ্যাঁ যখন ওইখানেই এটা সমস্যা, আর বাইরের গুলো স্যার সিলেক্ট করা যায়। বাইরের গুলা তো যাবে, তারপর আপনি আবার সিলেকশন টুলে আসেন। সিলেকশন মানে জাস্ট এক প্রসেসে যে সব সময় হবে তা কিন্তু না। না না স্যার, অনেকগুলা প্রসেস লাগে, জি স্যার। হ্যাঁ, এখানে ছবির যে ব্যাপারটা, তো এখানে যেমন দেখেন আপনার চুলের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার প্রায় সেম। হ্যাঁ ঝামেলাটা তো এরকম সিলেক্ট করে কিন্তু ক্লিক করে দিলে যে দেখেন একটা ঝাপসা হয়ে গেছে, মানে ওই যে কালার রেঞ্জ এটা ধরে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। তো তো সবসময় এটা কালার রেঞ্জ দিয়ে হইব না আর কি। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেছি এটা, তো কালার রেঞ্জের সব জায়গাতে একটু করে সাদার এই ইফেক্টটা ধরে নিছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এর ভিতরে হচ্ছে মাল্টি কালার দেয়া। হ্যাঁ 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 আরেকটা ব্যাপার অ্যাপ্লাই অনেক। করা যায়, যেটা হচ্ছে আপনি ম্যাজিক ওয়ান টুল নিতে পারেন, যে আপনার সেম ক্যাটাগরির যে কালার গুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, আপনি আবার শিফট দিয়ে এটা যদি ইয়ে করেন তাহলে এটাও সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের মূল ব্যাপারটা তো হচ্ছে যে হেয়ারের ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ আপনি শিফট ধরে যদি দেন তাহলে এগুলো সিলেক্ট হচ্ছে।
এরকম করে সিলেক্ট করে আপনি এখান থেকে আবার সিলেক্ট এরকম করে। ভাইয়া আগে যারা কাজ করছে তারা বুঝতেছে, আমরা কিন্তু বুঝতেছি না স্যার। আচ্ছা, না আমরা এখন পর্যন্ত যা করছি জাস্ট সিলেকশন করছি। আমি যেটা করলাম এখানে সে দেখেন এই যে ম্যাজিক ওয়ান টুল, এটার কথা কিন্তু গতকাল না গত পরশু যেন বলছি, যে হচ্ছে আমি এটা দিয়ে সেম কালার, যতগুলো কালার কানেক্টেড আছে একসাথে আমি সিলেক্ট করতে পারি। তো আমি যদি এই যে চুল যেহেতু কালো, তো আমি যদি এটাতে ক্লিক দেই তাহলে দেখেন যে যেখানে যেখানে কালো আছে কানেক্টেড সেখানে সেখানে সিলেক্ট হয়ে গেছে। তো এইখানে কোনো একটা ব্যাপার যে মাঝখানে গ্যাপ ছিল বা কালারের রেঞ্জটা ধরতে পারে নাই, এই জন্য এটা সিলেক্ট হয়নি। তো আমি যখন একটা সিলেকশন থাকা অবস্থায় আরো সিলেক্ট করতে চাই, হয় আমাকে এখানে অ্যাড ক্লিক করতে হবে আর না হলে শিফট প্রেস করে ধরতে হবে। তো আমি সেই শিফট প্রেস করে ধরলাম, শিফট প্রেস করে ধরে এই যে হালকা যে কালো যেগুলো আছে সেগুলাতে সিলেক্ট করলে এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এতটুকু জায়গা ধরেন যে সিলেক্ট করলাম, ফুল স্মুথলি করলাম না। এখন এই যে এই জায়গাটা আমার সিলেকশন হয়নি। আচ্ছা একটু মিউট করে নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি কিভাবে বুঝলাম যে এটা হচ্ছে মানে সিলেকশন হয়েছে কিন্তু একটু জায়গা সিলেক্ট হয়নি? তো আমি যদি দেখেন ডিলিট করি তাহলে দেখেন যে চুলের জায়গাটা কিন্তু ডিলিট হয়ে গেছে কিন্তু এই অংশটা ডিলিট হয়নি। তো আমি এই জায়গাটাও সিলেক্ট করার জন্য, মানে এটা যেহেতু হচ্ছে নর্মাল প্লেস, আমি লেসো টুল নিলাম। লেসো টুল নিয়ে শিফট প্রেস করে, শিফট 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 মানে প্লাস, আচ্ছা আচ্ছা। শিফট নিয়ে আমি এই এরিয়াটা জাস্ট ড্র্যাগ করে দিলাম, জাস্ট এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। তো এখন আমার জি স্যার। যেটা সিলেক্ট করছি এই চুল সিলেক্ট করছি সাথে বডি সিলেক্ট করছি, কিন্তু আমি কিন্তু ডিলিট করতে যাচ্ছি এই বডি বা চুলের বাইরের অংশটা, ব্যাকগ্রাউন্ড। ইনভার্স দেয়া দিব তাহলে স্যার। জি স্যার। তাহলে ইনভার্স কন্ট্রোল শিফট আই, এটা দিয়ে এই যে জি। দেখেন বাইরের অংশ সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন হ্যাঁ হ্যাঁ প্রেস করি দেখেন মোটামুটি কিন্তু চলে গেছে। হ্যাঁ, জি স্যার জি স্যার, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ফাইন ফাইন ফাইন। তো থ্যাংক ইউ ব্যাপার স্যার, হচ্ছে থ্যাংক ইউ। যে এটা একই কাজ, কাজ কিন্তু একই, তো আমাদের টুলের ক্ষেত্রে এক এক সময় এক একটা অ্যাপ্লাই করে দেখতে হবে, আর হেয়ার জি স্যার। মাস্কিংটার ক্ষেত্রে তো অবশ্যই। হ্যালো জি ভাইয়া, স্যার। হ্যাঁ আতিকুর সাহেব বলেন। এই যে মাঝখানে যে ভাঙা ভাঙা দাগটা হয়েছে ওইটা স্মুথ করা যায় না আর একটু? সবই যাবে, আমরা স্টেপ বাই স্টেপ সবই দেখবো। মানে ভাঙ্গা ভাঙ্গা বলতে এই যে চুলের মাঝখানে যে ভাঙ্গা ভাঙ্গা এগুলো। চুলের মাঝখানে, হ্যাঁ ওইটা কি কন্ট্রোল দিয়ে করা যাবে সেটা যদি একটু বলতেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা যখন এই যে ডিলিট করতেছি তখন যদি আমরা ফেদার ইউজ করি এটা একটা যায়। আর একটা হচ্ছে আপনার বার্ন টুল দিয়ে এগুলো একটু করে হালকা করে ইয়া করে দেয়, আপনি আরেকটা লেয়ার নিতে পারেন, যে হালকা করে আপনি ইয়া করে দিতে পারেন। আর প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো হেয়ার মাস্কিং করব, মানে মাস্কিং করব আমরা, নট মানে ডিলিট করে দিব। সে ধরেন আমি যখন এই সিলেকশন অবস্থায় থাকলাম, ধরেন যে এই বাইরের অংশটা ইয়া করে দেই, মাইনাস তো স্যার অল্টার দিয়ে, তাই না? হ্যাঁ অল্টার দিয়ে হ্যাঁ। এতটুকু জায়গা মাইনাস করে দিলাম। সে আমরা যখন এটা মানে চুল কাটবো জাস্ট সিলেকশন করার পরে আমরা হচ্ছে মাস্কিং করব, জাস্ট এভাবে মাস্কিং করার পর আমরা হচ্ছে এখান থেকে ফেদার একটু বাড়াবো। দেখেন যে কিছুটা কিন্তু স্মুথ হয়েছে, আগে যেরকম খাস কাটা জি ছিল স্যার। তার থেকে কিন্তু একটু স্মুথ হয়েছে। তো এভাবে আর কি অ্যাডজাস্ট করব, আমরা এই ব্যাপারগুলো দেখবো। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যে এখান থেকে কিছু অপশন থাকে আপনার যে অংশগুলো যাচ্ছে চলে যাচ্ছে সেই অংশগুলো আবার কিভাবে বের করা যায়। আমাদের এখানে কিছু টুল আছে, আপনি ব্যাকগ্রাউন্ড, রিফাইন এজেন্ট।
হ্যাঁ, রিফাইনাইজ আমরা এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে পারবো যে কোনটাতে কি পরিমাণ পরিবর্তন দেখাচ্ছে। এই যে সাদা অংশটা এটা আমার কাছে ভিজিবল, আর কালো অংশটা এটা হচ্ছে ইনভিজিবল। তো সে যদি হচ্ছে রেড এর জি এখানে স্যার। থাকি, এর মধ্যে দেখেন যে আমাদের যদি এই অংশটা থাকে তো সেইটা সিলেক্ট করা থাকলে কি রকম হবে। ঠিক আছে, এই যে সাদা অংশটা কিন্তু চলে যাচ্ছে। আবার যদি কোনো অংশ আপনার কেটে যায় আপনি আবার এখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু এটাতে এই ব্যাপারটা অ্যাপ্লাই করলে আপনার ইয়ার কিন্তু অনেক ঝাপসা হয়ে যায় আর কি। দেখেছেন আগে কিন্তু এই চুলগুলা ছিল না, এই চুলগুলা কিন্তু এই যে উপরে যে দুই একটা চুল, এই চুলগুলা কিন্তু ছিল না, এই চুলগুলা কিন্তু চলে আসছে। তো এভাবে আমরা একটা একটা করে অ্যাপ্লাই করব, একটা একটা করে চলে আসবে। জি স্যার। দেখেন এই যে রিফাইনেস জুমেল সাহেব বা আলিফ সাহেব এরা আগে থেকে একটু একটু কাজ করছে, একটু একটু ধারণা আছে। এতে এতে হচ্ছে যত বেশি আমরা এই রিফাইনেস টুলটা ইউজ করব হ্যালো ভাই। তত বেশি ঝামেলা এই ইয়া হয়ে যায়, ব্লার হয়ে যায়। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো বলেন কথা যেন কে বলতেছে একটু হ্যালো আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আচ্ছা, আপনি আরিফুর রহমান বলছেন এটা বুঝতে পারছি, কিন্তু নয়েজ আসতেছে জি কোথায়। ওই যে অঙ্গীকার নামায় না, হ্যাঁ অঙ্গীকার নামায় যে স্বাক্ষর দেওয়া লাগবো না, ওটা প্রিন্ট করে স্বাক্ষর করে স্ক্যান করে পাঠাবো না হলে স্বাক্ষরিত পাঠাবো। আচ্ছা, একটু 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 আরিফ সাহেব নয়েজ আসতেছে কোথায়। আরিফ সাহেব আপনার ওখান থেকে কি কথাবার্তা আসতেছে? জি আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনাদের যদি হচ্ছে ছবিটা আপনার সাইনটা আপনি একটা খাতার পৃষ্ঠায় দিলেন, আমি ডেইলি 1 ঘন্টা করে দিচ্ছি, 5 দিনে 5 ঘন্টা হচ্ছে। আর কেউ যদি দিনে 3 ঘন্টা করে দেয় 5 দিনে কিন্তু 15 ঘন্টা হচ্ছে। আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাজের যে প্রসিডিউরটা, আমি কোনটা টুলের পর কোন টুলটা কাজ করলে আমার মানে একটা পর্যায়ে যে আমি হচ্ছে টোটাল কাজগুলা করব। তো এইরকম ব্যাপারটা সে আমি যদি হচ্ছে এই টুলগুলা না জেনে আমি সরাসরি পোস্টার ডিজাইনে চলে যাই, তাহলে কিন্তু আমার মাথায় অনেকগুলো আসবে না যে আমি শেপ কিভাবে নিব বা একটা গোল সার্কেল কিভাবে দিব বা সার্কেলের উপরে টেক্সট কিভাবে দিব। আবার আমার মাথায় প্রেসার আছে যে আমাকে ইনকাম করতে হবে। তো যখন হচ্ছে মাথায় প্রেসার থাকে যে ইনকাম করতে হবে তখন কিন্তু কাজের প্রতি আপনার মানে আকর্ষণটা আসে না, মাথায় কিন্তু একটা প্রেসার কাজ করে, আপনি স্মুথলি কাজ করতে পারবেন না। আমাদের আমি যেটা মনে করি আমাদের কাজ করব বা হচ্ছে ভিডিও এডিটিং পোস্ট প্রোডাকশনের কাজ করব, এই কাজগুলো ছাড়া আমি টাকা পাবো না বা টাকা খুব বেশি ইনকাম হবে না। কিন্তু আপনি নর্মালি দেখবেন যে শুধুমাত্র যে বড় বড় ব্যবসা বা গ্রুপ অফ কোম্পানি যে কোটি টাকা ইনকাম করতেছে তা না, অনেক ছোট প্রতিষ্ঠানও কাজ করতেছে। কিন্তু কাজ করাটা হচ্ছে কাজের মতো, আপনাকে ধরে রাখতে হবে, একটা ধারাবাহিকতা রাখতে হবে। আপনি সে অনলাইন মার্কেটে কাজ পাচ্ছেন, কাজ করতেছেন, আপনি 5 দিন কাজ করতেছেন, 5 দিন থাকতেছেন না, 5 দিন হারায় যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিক্রিজ হয়ে যাবে। তো আপনার হচ্ছে অনলাইন মার্কেটে আপনি হচ্ছে যতটা অনলাইনে থাকতেছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক আপ করে, যেটা হচ্ছে ফাইবার বলেন বা অন্যান্য মার্কেট প্লেস বলেন। আরেকটা হচ্ছে বায়ার যদি আপনার সাথে পরিচিত না হয় বা বায়ার যদি আপনাকে না চিনে তাহলে তো আপনার জন্য অপেক্ষা করবে না, যাকে অনলাইনে দেখবে তাকেই মেসেজ করবে যে আমি তাড়াতাড়ি ফিডব্যাক পাবো। আর তাদের টাইমিং আমাদের টাইমিং এটাও কিন্তু মিল রাখতে হবে, যে তাদের যে সময়টায় তারা কাজ দেয় সেই সময়টাই আমাকে অনলাইনে থাকতে হবে। যেমন হচ্ছে আমি যদি আমেরিকার সাথে চিন্তা করি, আমেরিকার টাইম আমাদের টাইম একরকম। আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন জার্মানির টাইম আমাদের টাইম একরকম।
তো এই ডিফারেন্স বা এই কাজ অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে টাইমিংটা করতে হবে। অনেকেই মনে করে যে শুধুমাত্র রাতের বেলায় কেন জাগতে হবে। কারণ একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন আমার অফিসে যাচ্ছি, আমার বাংলাদেশে কোনো অফিসে আমি জব হোল্ডার, তো আমি অফিস করতেছি 9টা থেকে 5টা। তো আমাকে যদি অফিস থেকে কোনো কাজ দেয়া হয় বা কোনো রিকোয়ারমেন্ট বা বাইরে থেকে কোনো কাজ করে নিয়ে আসতেও বলা হয়, আমি কিন্তু এই অফিস আওয়ারের মধ্যেই করার চেষ্টা করব। দেখো তো তাই, অফিস আওয়ারের শেষে কিন্তু আমি বা অফিস আওয়ারের বাইরে কিন্তু খুব একটা মানে কাজ করার আগ্রহ থাকবে না। যদি ওভারটাইম বা এই টাইপ কোনো ইয়া থাকে, সেক্ষেত্রে আমি করতে পারি বা এমার্জেন্সি ছাড়া। তো অ্যাজ ইউজুয়াল বাইরের দেশেও কিন্তু তাই, মানুষের কাজ করার, যখন একটা প্রতিষ্ঠানে কাজ করে ওই প্রতিষ্ঠানের যে টাইমিং আছে এই টাইমের মধ্যে কিন্তু কাজ করার চেষ্টা করে। তো আপনি নর্মালি চিন্তা করেন তাদের অফিস টাইম যদি তাদের সকাল 9টা থেকে বিকাল 5টা হয় নর্মালি, তাহলে তারা এই সময়ের মধ্যেই আমাকে কাজ দিতে পারে বা এই সময়ের মধ্যেই তারা অন্যান্য বায়ার বা অন্যান্য যারা সেলার আছে তাদের কাছ থেকে কাজ নিতে পারে। সে তাদের প্রতিষ্ঠানের জন্য একটা পোস্টার দরকার বা একটা ফেসবুকে পোস্ট করবে, এরকম একটা পোস্ট দরকার, যেটা হচ্ছে ব্যানার হতে পারে, পোস্টার হতে পারে। তো তারা এই কাজটা আপনাকে অনলাইনে দিতে পারে তাদের অফিস টাইমে। এখন তাদের অফিস টাইম যখন আমরা অ্যাজ ইউজুয়াল যেটা মনে করি যে সকালে অফিস ঢোকার পরে অফিসের কিছু আনুষঙ্গিক কাজ থাকে, বাইরে যে কাজগুলো সেগুলো সাধারণত লাঞ্চ বা লাঞ্চ আওয়ারের পরে এরকম সময় দেওয়ার চেষ্টা করি আর কি আমরা। তো অ্যাজ ইউজুয়াল আরেকটা মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম। তো সে যদি তাদের লাঞ্চ আওয়ার মানে দুপুর 2টায় যদি লাঞ্চ করে বা 1টা 1:30 বা 2টা, তো এর পরে যদি টাইমটা ধরেন তাদের বিকেল টাইম, মানে 2টার পরে 3টা 4টা 5টা এই সময়টায়, তো তাদের যদি 3টা 4টা 5টা এই সময়টা দেয়, তো এই সময়টা আমার দেশে কিরকম সময় হতে পারে, সেই সময়টায় আমাকে থাকতে হবে। কারণ হচ্ছে একজন বাজারে আলু কিনতে গেছে, করিমের কাছ থেকে সে কেনে, কিন্তু করিম ওই সময় নাই, রহিম আছে, তাহলে কি রহিমকে পেয়ে রহিমের কাছ থেকে সে আলু কিনে নিয়ে বাসায় যাবে? তো ঠিক ব্যাপারটা এরকমই যে ওই সময়টা বা ওই টাইমিংটা যদি মেনটেন করে আমরা অনলাইনে থাকার চেষ্টা করি, যে তাদের সময়টা মেনটেন করে, তাহলে কিন্তু আমি মানে আমার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মানে এইরকম কিছু ইন্টারনাল ট্রিক্স বা ইন্টারনাল যদি ব্যাপারগুলো চিন্তা করে আমরা মাঠে থাকার চেষ্টা করি, তাহলে অবশ্যই সফলতা খুব